জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে, নারীরা কেমন থাকবে? খুব কমন একটা কথা আছে, জামায়াত এলে দেশটা আফগানিস্তান না হয়ে পাকিস্তান হয়ে যাবে। কোনটা হতে পারে? নারী মনের প্রশ্ন এটা। আপনি প্রশ্ন করেছেন। জি। বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তাহলে নারীদের ক্ষেত্রে এই রাষ্ট্রের বা সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হবে? এটা কি পাকিস্তান স্টাইল হবে, নাকি আফগান স্টাইল হবে, নাকি অন্য কিছু হবে? না, বাংলাদেশ পাকিস্তানও হবে না, আফগানিস্তানও হবে না, বাংলাদেশ বাংলাদেশ থাকবে। তাহলে কেমন হবে সেই চিত্রটা? আজকেও আমরা 3টা দেশের রাষ্ট্রদূতের সাথে একসাথেই বসেছিলাম, তাদের একজনের সম্মানিত রাষ্ট্রদূতের বাসায়। এ প্রসঙ্গ সেখানেও এসেছিল। এ প্রশ্নের জবাব আগে অনেকবার দিয়েছি, আবার দিচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে যে নারী পুরুষের সম্মিলনেই একটা সমাজ গড়ে ওঠে এবং সমাজ তার কাঙ্ক্ষিত ইস্পিত লক্ষ্যের দিকে এগিয়ে যায়। নারীকে বাদ দিয়ে সমাজ নয়, পুরুষকেও বাদ দিয়ে সমাজ নয়। যার যার অবস্থানে আল্লাহর দেওয়া মেধা, যোগ্যতা, দক্ষতা অনুযায়ী পরিবার, দেশ এবং জাতি গঠনে সবাই ভূমিকা রাখবে। এটি তাদের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় দায়িত্বও বটে নাগরিক হিসাবে। এদিক থেকে বিবেচনা করলে আফগানিস্তানে অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা আপনিও চোখে দেখছেন না, আমিও দেখছি না। শুধু মিডিয়ার মাধ্যমে মাঝে মাঝে কিছু খণ্ডচিত্র আমাদের কাছে যেটুকু আসে তাই নিয়ে আমাদের ধারণা। তা আমরা যে আদর্শটা লালন করি এটা পাকিস্তান কিংবা আফগানিস্তান কেন্দ্রিক নয়। এটি হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা, যেটা 1500 বছর আগে মানবতার মুক্তির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, মদিনা কেন্দ্রিক। আমরা ওই ব্যবস্থাটাই চাই। সেই রাষ্ট্রে নারীদের অবস্থান কেমন ছিল? আপনি একজন বিজ্ঞ সাংবাদিক হিসাবে আমি বিশ্বাস করি আপনি জানেন, সেই রাষ্ট্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজকর্মে এঙ্গেজ করেছিলেন, এমনকি যুদ্ধের ময়দানেও সঙ্গীবান নিয়েছিলেন। তারা পুরুষদের সাথে থেকে যুদ্ধ করেছেন। ওহুদের কঠিন বিপদের সময় আল্লাহ রসুলের সামনে একজন যোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ রসুলকে আগলে রেখেছিলেন। তিনি ছিলেন একজন নারী, একজন মহিলা, একজন মা, হজরতে মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঢাল ছিলেন আল্লাহ রসুলের জন্য। যুদ্ধ শেষে তার দেহ থেকে অনেকগুলা ঝুলন্ত তীর আল্লাহ রসুল নিজেই দাঁতে কামড় দিয়ে বের করেছিলেন। এখান থেকে বুঝতেই পাচ্ছেন যে মানব জীবনের সবচেয়ে কঠিন কাজের নাম হচ্ছে যুদ্ধ। সেই ময়দানেও যখন মহিলারা অংশগ্রহণ করেছেন, কাজেই তাদেরকে গৃহবন্দী করে রাখা অথবা তাদের সামাজিক দায়িত্ব পালন থেকে বাধা দেওয়া এ অধিকার কারণে। জি। রাষ্ট্রীয় কাজকর্মে তিনি মহিলাদের পরামর্শ নিয়েছেন, ব্যবসা তারা পরিচালনা করেছেন, শিক্ষা তারা দান করেছেন। এক কথায় সমাজের সকল ক্ষেত্রেই তাদের সম্মানজনক অবস্থান এবং বিচরণ ছিল। কিছুদিন আগে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি SM ফরহাদ বললেন যে ছাত্র শিবির কারো রক কেটেছে কিনা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, কিছুই পাবেন না। কিন্তু আমি তার কথা শুনে গুগলে সার্চ দিলাম এবং বেশ কিছু অভিযোগ পেলাম। আপনাকে দু একটা শোনাই। 1988 সালের 31 মে রাজশাহী মেডিকেল কলেজ শাখার ছাত্রমৈত্রীর সভাপতি জামিল আক্তার রতনকে 4 হাত পায়ের রক কেটে হত্যা করা হয়। 1989 সালে রমজান মাসে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গাজী গোলাম মোস্তফাকে ইফতারের দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হাতের রক কেটে দেওয়া হয়। এরকম আরো বেশ কিছু অভিযোগ গুগলে সার্চ করে আমি পেয়েছি। সত্য মিথ্যা আসলে আরেকটু ইনভেস্টিগেট করলে হয়তো আমি বের করতে পারতাম। মানে শিবির কেন রক কাটে এবং সেটা কি আসলে কেবলই মিথ? সত্যতা নিশ্চয়ই আছে। এমনি এমনি তো যা রটে তার তো কিছু বটেও নাকি? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শিবির রক কেটেছে কিনা সেটা একটা প্রশ্ন। কাটলে কার কার কেটেছে, কতটা কেটেছে, কোন সময় কোন জায়গায় কেটেছে এবং কেন কেটেছে, 3 প্রশ্ন, একের মধ্যে 3। তা আমি এর জবাব অবশ্যই দেব। কিন্তু এও কি আপনি একটু লক্ষ্য করেছেন, একজন সচেতন নাগরিক হিসাবে আমি বাদ দিলাম আপনি সাংবাদিক, অবশ্যই আপনি সাংবাদিক, এটাকে একদিকে রাখলাম। একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনার কাছে আমার জানার বিষয় যে শিবিরের ছেলেদের একটা ইটের উপরে মাথা রেখে আর একটা ইট দিয়ে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন করে 4 জনকে খুন করা হয়েছে, এটা কি আপনি জানেন?
সেটা যারা করেছে তাদেরকে আপনি প্রশ্ন একটু করব। খবর নেবেন। জি, প্রশ্ন করব 2 তাদেরকে। নম্বর, হ্যাঁ ঠিক, আপনি খবর নেবেন। 2 নম্বর হলো যে আপনি অত দূরে যাব না, ভেরি রিসেন্ট পাশে চলে আসেন। এই যে বিশ্বজিৎ নামে একটা ছেলে, ও একজন দর্জি, একটা আন্দোলনের সময় দৌড়াইয়া আত্মরক্ষা করতে গিয়ে সে হয়তো মনে করেছে রাস্তায় থাকলে আমার কোনো বিপদ হবে, একটা ভবনে সে আশ্রয় নিয়েছিল। সেখানে তাকে শিবির বলে কুপিয়ে জায়গায় শেষ করে দেওয়া হলো। সে চিৎকার দিয়ে বলছিল আমি হিন্দু, এইটাও কিন্তু তারা কনসিডারেশনে নেয় নাই। তুই শিবির, এটা বলেই তাকে এইভাবে কুপিয়ে স্পষ্ট দিবালুকে হত্যা করা হয়েছে এবং তাদের কিছু শাস্তি হয়েছে। আমি জানি না আলটিমেটলি সেই শাস্তি বাস্তবায়ন কতটুকু হবে। 3 নম্বর, আবরার ফাহাদ, এই যে বুয়েটে, এই ছেলেটা নামাজ পড়ে মানুষকে নামাজের জন্য আহ্বান জানায়। এই দোষে তাকে সন্দেহ করা হয়েছে সে শিবিরও যদি হয় তাহলে কি এইভাবে কাউকে মারার কোনো বিধান আছে? আমাদের আইন, আমাদের সংবিধান কাউকে কি এখতিয়ার দিয়েছে? তো তার দোষ কি? সে শিবির। শুধু এই জন্য তাকে পিটিয়ে মেরে ফেলা হলো একটা ছেলেকে। বুয়েটে চান্স পায় কারা? বাংলাদেশে মেধার জগতে সর্বোচ্চ আসনে যাদের অবস্থান, তারা একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নিজেদের জায়গাটা করে নেয়। সেই ছেলেটাকেই হত্যা করে ফেলা হলো। এরকম শত শত ছেলেকে বিভিন্ন ক্যাম্পাসের বাইরে হত্যা করা হয়েছে। এখন আসেন রক্ষাটার ব্যাপারে আমি চাচ্ছি। রক্ষাটার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগে যদি মামলা হয়ে থাকে এবং বাংলাদেশের আদালতে যদি এটা প্রমাণিত হয়, তাহলে যে যার শাস্তি পাওয়ার পাবে। আমি তার পক্ষে দাঁড়াবো কেন? প্রশ্নই উঠে না। সে শিবির হোক আর যেই হোক, এই ধরনের অপকর্ম যেই করবে শাস্তি সে পাক, এটা আমি দাবি করি। কিন্তু শিবির রক্ষাটা এটা বলে যে প্রপাগান্ডা চালানো হয় আমাদের বিরুদ্ধে, তার বাস্তবতা চ্যালেঞ্জ করে আমরা বহুবার বলেছি কতগুলা রোগ কোথায় কাটা হয়েছে, আমাদেরকে কেউ দিয়ে একটু সাহায্য করেন। এবং সেইগুলার ব্যাপারে যে সমস্ত অভিযোগ হয়েছিল সেই অভিযোগগুলো আদালতে কিভাবে নিষ্পত্তি হয়েছে তা সহ একটু আমাদেরকে দিয়ে সাহায্য করেন। অভিযোগ যেহেতু আমাদের বিরুদ্ধে, তাইলে অভিযোগকারীদের দায়িত্ব হচ্ছে বিষয়টা আমাদেরকে দিয়ে সহযোগিতা করা। তারা যদি ওই রকম কোনো অভিযোগ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা সেগুলা দেখব। কিন্তু অপবাদটা যেহেতু আপনাদের বিরুদ্ধে, আপনাদেরও তো এগিয়ে আসতে হবে। আপনাদের দলের কেউ যদি এরকম করেই থাকে, আমি শুরুতেই বলেছি যা রটে তার কিছুটা হলেও বটে। আপনাদেরও তো দায় আছে খুঁজে বের করে তাদেরকে দলীয়ভাবে সাজা দেওয়ারও তো একটা রীতি আছে নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই আছে, থাকবে না কেন? যদি কেউ এরকম অপরাধ করে তাকে তো অবশ্যই একটা শৃঙ্খলার আওতায় আনতে হবে, ব্যবস্থার আওতায় আনতে হবে, পদক্ষেপ নিতে হবে। আমরা নেই, যখন যাটা প্রয়োজন মনে করি নেই। আমি রক্ষাটা হিসেবে বলছি না। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে এবং কারো উপরে আঘাত করলে অন্যায়ভাবে, সেটা অবশ্যই আমরা নেই, নিব না কেন? সেটা সব সংগঠন নেই, আমরাও নেই। কিন্তু আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা, সেটার বাস্তবতা কতটুকু, আর অন্যদের বিরুদ্ধে হাজারো অপরাধ করার পরে অভিযোগ নেই কেন? না প্লিজ একটু আমাকে আপনাকে বলতে হবে। না, অভিযোগ নেই এই কথাটা কে বললো? আপনি যেহেতু জামায়াতের আমির, জামাত সংক্রান্ত সকল অভিযোগের উত্তরটা আমি আপনার কাছেই চাইবো, আপনার কাছেই চাইবো। আমরা মিডিয়ার জগৎ থেকে সেই প্রশ্ন করতে শুনি না কখনো। না, এটা অন্তত আমরা অনুরোধ করব যে সত্যকে সত্য হিসাবে যার বিরুদ্ধে হোক তুলে আনেন। জি, যমুনা টেলিভিশনের শুরুতেই আপনি প্রশংসা করেছেন। যমুনা টেলিভিশন এই কারণেই প্রশংসিত, যমুনা টেলিভিশন সাদাকে সাদা এবং কালোকে কালো বলে এসেছে এবং ভবিষ্যতেও বলবে। আমি যমুনা টেলিভিশনকে বলিনি তো। জি, আপনি বাকি সব গণমাধ্যমের কথা বলেছেন। আমি কিন্তু যমুনা টেলিভিশনকে বলছি না, আমি মিডিয়া জগৎকে বলছি, আমি গণমাধ্যমকে বলছি। জি, আপনি তাদের প্রতীক হিসাবে আপনাকে বলেছি, আমি আপনাকে বা আপনার মিডিয়াকে আলাদাভাবে এই কথাটা বলছি না। আমরা আপনাদের কাছে সাদা এবং কালো স্পষ্টভাবে সমাজের সামনে আসুক সেটা চাই। আমি যদি কালো হয় আমাকেও আনবেন, আমাকেও ছাড় দেবেন না। না, সেটা অন্তত এই রাজনীতির প্ল্যাটফর্ম থেকে এবং আমি রোকসানা আঞ্জুমান নিকোল ছাড় দিব না, সেই বিষয়ে আপনাকে